আমরা বার্তাকক্ষ থেকে আমিনাল রশিদ আমাদের সিনিয়র আউটপুট এডিটর তার সাথে কথা বলছিলাম, আবারও তার কাছে যেতে চাই। আমিন, আপনার কাছে যেমনটি জানতে চাইছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং তারপর নতুন রাষ্ট্রপতি নির্বাচন আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা আছে কিনা এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শপথ নিতে হবে কিনা, সব মিলিয়ে আবার জানাবেন আমাদের একটু বিস্তারিত। না, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শপথ নিতে হয় না, কারণ আমাদের সংবিধানের শেষ অংশে শপথের যে অংশটা আছে সেখানে বলা আছে কাকে কে শপথ পড়াবেন। রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার, এটা বলা আছে। কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন স্পিকার হবেন তখন তাকে শপথ পড়াতে হবে বা তখন তাকে স্পিকার শপথ পড়াবেন, এরকম কোনো বিধান নেই। ফলে আজকে রাষ্ট্রপতি যেহেতু পদত্যাগ করেছেন, ফলে এখন কিন্তু অটোমেটিক্যালি স্পিকার বাই ডিফল্ট, এটা আমি যতটুকু বুঝি, স্পিকার অলরেডি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে গেছেন। এখন আগামী সংসদ অধিবেশন যেদিন শুরু হবে, আমার ধারণা ওই দিনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবেন এবং ওই একই দিনেই কিন্তু একজন স্পিকারকেও মনোনীত করতে হবে, কারণ স্পিকার এখন আর কিন্তু স্পিকার থাকতে পারছেন না, তিনি যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ফলে আগামী সংসদ অধিবেশনের প্রথম দিনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ওই দিন একই সঙ্গে একজন স্পিকারকে নির্বাচিত করতে হবে, সেই সঙ্গে রাষ্ট্রপতির নির্বাচনটা হয়তো ওই দিনই হয়ে যাবে। আপনি বলছিলেন জটিলতার কথা, দেখেন আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন রাষ্ট্রপতি ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। আপনার মনে থাকবে যে তখন তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি পদত্যাগ করেছিলেন। অপসারণ, সংসদ ইমপিচমেন্ট করে কিন্তু তাকে সরানো হয় নাই, তিনিও পদত্যাগ করেছিলেন। একটা ঘটনায় তিনি তখন বলা হচ্ছিল যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেননি এবং এটির কারণে দলের মধ্যে তিনি অজনপ্রিয় হয়েছিলেন, দলের ভেতরে তাকে নিয়ে অসন্তুষ্টি তৈরি হয়েছিল। ওই অবস্থায় কিন্তু আমি একটু তারিখটা স্পেসিফিক বলি আপনাকে, 2002 সালের 30শে মে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা যেতে যাননি এবং 14 নভেম্বর 2001 থেকে 21শে জুন 2002 এই সময়কাল তিনি দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি পদে ছিলেন। এরপরে তিনি পদত্যাগ করেছেন। ফলে এরকম রাষ্ট্রপতির পদত্যাগের ইনস্ট্যান্স আমাদের সামনে আছে, ফলে এটি কোনো সাংবিধানিক জটিলতা তৈরি করবে না। এখন যেটা হবে যে পরবর্তী সংসদের অধিবেশনের প্রথম দিনই হয়তো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এই যে মধ্যবর্তী সময়ে, এই সময়কাল স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন যেই আলোচনাটা এখন রাজনৈতিক পরিসরে আছে যে হঠাৎ করেই কেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এত বিতর্ক হলো। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের পতন হলো, শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতারা পালিয়ে গেলেন, তখন কিন্তু অভ্যুত্থানের যারা প্রধান স্টেক হোল্ডার ছিলেন, ছাত্ররা, তরুণরা, তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কোনোভাবেই তাকে এই পদে রাখা যাবে না, তাকে অপসারণ করতে হবে এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিও আমরা দেখেছি। ফলে তার ওই সময় আপনি মনে থাকবে যে অন্তর্বর্তী সরকারের সময় যখন তার পদত্যাগের দাবি উঠলো, তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠলো, বিএনপি অর্থাৎ এখন যারা ক্ষমতায় তারা কিন্তু তখন শক্ত অবস্থা নিয়েছিল যে না, কোনোভাবেই রাষ্ট্রপতিকে সরানো যাবে না, কারণ রাষ্ট্রপতি যদি না থাকেন তখন কিন্তু স্পিকারকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা জানি যে স্পিকার ছিলেন না, ডেপুটি স্পিকার জেলখানায় ছিলেন। ফলে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তখন পদত্যাগ করতেন বা তাকে সরিয়ে দেওয়া হতো, তাহলে কে রাষ্ট্রপতি হতেন? একটা সাংবিধানিক শূন্যতা তখন কিন্তু তৈরি হবার শঙ্কা ছিল। সেই বাস্তবতায় বিএনপি কিন্তু তখন রাষ্ট্রপতিকে যাতে না সরানো হয় সেই দাবিতে অনড় ছিল এবং তারা কিন্তু শক্ত অবস্থান নাই। এবং এটিও বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে, যদি ওই সময় সত্যি সত্যি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হতো কিংবা শাহাবুদ্দিন যদি পদত্যাগ করতেন, নির্বাচন যেটি হয়েছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনটি হয়তো দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যেতে পারত। এসব কিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি যে জনাব শাহাবুদ্দিনের পক্ষে স্ট্যান্ড নিয়েছিল যে ওনাকে অপসারণ করা যাবে না, তাহলে একটা বড় সাংবিধানিক সংকট তৈরি হবে, সেটা আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি, এটা ফ্যাক্ট। এবং এই 5 মাসে এখন প্রশ্ন যেটা উঠেছে যে গত 5 মাসে শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কিন্তু তেমন আলোচনা হয় না। শুধুমাত্র সংসদের অধিবেশনের প্রথম দিনেই তিনি যেদিন সংসদে ভাষণ দিলেন তখন কিন্তু জামায়াত এবং এনসিপি বয়কট করলো, তারা রাষ্ট্রপতিকে লাল কার্ড দেখিয়ে বেরিয়ে গেল, এই পর্যন্তই। কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু স্পেসিফিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয় নাই। সিনিয়র নেতাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতি কবে যাচ্ছেন, তাকে সরানো হচ্ছে কিনা, সিনিয়র নেতারা বলেছেন না, তিনি তো আছেন। তার মানে এই রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির মধ্যে তেমন কোনো অসন্তুষ্টি বা অস্বস্তি ছিল না। কিন্তু আমরা দেখেছি যে গত 2-3 দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানত এটা নিয়ে খুব শোরগোল হলো যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তিনি পদত্যাগ করছেন কেন।
মানে এটা হচ্ছে এখন মূল আলোচনা রাজনীতিতে, যে হঠাৎ করেই শাহাবুদ্দিনের সঙ্গে বিএনপির বা সরকারের কি এমন ঘটলো যে তাকে সরে যেতে হলো। এবং তিনি যে পদত্যাগ করছেন, এটি যে স্বেচ্ছায় পদত্যাগ করছেন, উনি হয়তো চিঠিতে সেটা লিখেছেন, বাট আমরা সেটা বুঝি যে ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছে। এবং সংসদের হাতে দুটি অপশন থাকে, হয় রাষ্ট্রপতি পদত্যাগ করবেন অথবা তার বিরুদ্ধে গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ এনে সংসদে ইমপিচ করতে হয়, অভিশংসন করতে হয়। বিএনপি হয়তো অভিশংসনের দিকে যায়নি, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগটা এখন উঠেছে যে তিনি যে লন্ডনে চিকিৎসা নিতে গেলেন, সেখানে বসে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এখন এটা যদি আপনার এভিডেন্স না থাকে, প্রমাণ না থাকে, তাহলে কিন্তু আপনি ইমপিচ করতে পারবেন না। এই জন্য সম্ভবত বিএনপি বা সরকার এমন একটা মধ্যবর্তী ব্যবস্থা নিল যাতে করে মনে না হয় যাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে রাজনীতিতে এটি হচ্ছে একটা আলোচনার বিষয় যে সত্যি সত্যি লন্ডনে যে কথিত ফোন আলাপের কথা হচ্ছে, যে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন কথা বলেছেন, কি কথা বলেছেন সেটা তো আমরা জানি না, এই কারণে তাকে এখন সরে যেতে হলে এটা হচ্ছে এখন রাজনীতির আলোচনার বিষয়। বাট আমরা এখনো কনফার্ম না, আমরা এখন নিশ্চিত না যে সত্যি সত্যি কি কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগ করতে হলো। যদিও তিনি চিঠিতে শারীরিক অসুস্থতার কথা লিখেছেন, এবং আমরা জানি গত ডিসেম্বরে সম্ভবত নির্বাচনের 2 মাস আগে রয়টার্সকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি থাকতে চান না, কারণ তিনি অন্তর্বর্তী সরকারের আমলে অপমানিত বোধ করছেন। এবং আমরা জানি যে বিদেশি দূতাবাসে থেকে কিন্তু রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হলো, এবং তিনি তখন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে একটা চিঠি লিখেছিলেন। আমরা চিঠিটাও দেখেছি, খুব আবেগঘন চিঠি, যে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অসম্মানিত বোধ করছেন এবং তাকে এরকম অপমান না করলেও হতো। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পুরো 1.5 বছর এই রাষ্ট্রপতি আমরা জানি যে এক ধরনের গৃহবন্দী ছিলেন, এক ধরনের অস্বস্তির মধ্যে ছিলেন। সেই একটা অবসান হলো ওনার এই পদত্যাগের মধ্য দিয়ে, আমি যেটা মনে করি।